আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের প্রবাসী সরকার ১৯৭১ সালের অক্টোবর মাসে ভারতের সাথে যে ৭ দফা চুক্তি করেছিল, সেই ৭ দফা চুক্তিতে কি কি বিষয় সেখানে মেনশন করা হয়েছিল, আর এই চুক্তির ফলে আদৌ কোনো সার্বভৌম দেশের অস্তিত্ব বিরাজমান থাকে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। এখন দেখি আমাদের এই যে কমিউনিস্ট প্রবাসী নেতারা, তারা ৭ দফায় কোন কোন বিষয়গুলোতে ভারত সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। ১৯৭১ সালে অক্টোবর মাসে আমাদের যে প্রবাসী সরকার, তারা ভারত সরকারের সাথে বিতর্কিত চুক্তি করে। এই চুক্তিগুলো মূলত প্রশাসনিক, সামরিক, বাণিজ্যিক, পররাষ্ট্র, প্রতিরক্ষা এই বিষয়গুলো এই চুক্তির অন্তর্ভুক্ত হয়। এখন আসি প্রথম দফায়। প্রথম দফায় যেটা বলা হচ্ছে, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। কথাটা শুনে ভালো লাগছে। আপনি যদি সাধারণভাবে দেখেন তো ঠিকই তো, যারা মুক্তিযুদ্ধ করছে তারাই প্রশাসনিক কর্মকর্তারা পদে নিয়োজিত থাকবে। আর বাকি অংশ, আর বাকিদের শূন্য জায়গা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। আচ্ছা, সে সময় এমনও নিউজ এসছিল যে কে কলকাতা থেকে যশোরে পোস্টিং নেবে পুলিশ অফিসার হিসাবে, কে আসাম থেকে সিলেটে পোস্টিং নেবে ডিসি হিসাবে। সেটা নিয়ে প্রশাসনে অনেক চেষ্টা তদবির চলছিল। এখন আপনি বুঝেন, আমাদের দৃষ্টিতে যে আমজনতা মুক্তিযোদ্ধা আর ভারতের দৃষ্টিতে মুক্তিযোদ্ধা, এটা কিন্তু ভিন্ন বিষয়। ভারতের মুক্তিযোদ্ধা কারা? ভারতের দৃষ্টিতে মুক্তিযোদ্ধা হলো মুজিব বাহিনী, ২১শে ফেব্রুয়ারি বাহিনী, তাদের দ্বারা গড়া, তাদের ইন্টেলিজেন্স দিয়ে গড়া যারা, তারাই হলো আপনার মুক্তিযোদ্ধা। এরাই যখন হিল ট্যাক্স দিয়ে বাংলাদেশে ঢুকেছে, তারা এই উপজাতিদের বাড়িঘর লুট করেছে, তাদেরকে ধর্ষণ করেছে, তাদেরকে হত্যা করেছে, যে কারণে ৭২ থেকে বাংলাদেশে হিল ট্যাক্স সমস্যা সৃষ্টি হয়। বুঝতে পারছেন এরা কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিল? এরাই কেবল চাকরি পাবে। এবার আসি দ্বিতীয় সামরিক বিষয়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই বিষয়ে পুনরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তার অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে ভারতীয় সৈন্য থাকবে আর প্রতি বছর এটা আবার রিনিউ করা হবে। ওকে, এবার তৃতীয়ত আমরা আসি বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী বিষয়ে। বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে। ২ নম্বরে বুঝতে পারছেন যে ভারতীয় সৈন্য থাকবে আর প্রতি বছর এটা আবার পুনর্বিবেচনা করা হবে। আবার বিষয়টা এমন না যে বাংলাদেশেরও সেনাবাহিনী থাকবে, তারা যেহেতু আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এজন্য তারাও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আমাদের সাথে থাকবে। বিষয়টা কিন্তু সেটা না। বাংলাদেশের টোটালি সেনাবাহিনী থাকবে না, আর যেটা প্যারা মিলিশিয়া বাহিনী থাকবে, যেটা আপনার ছিল রক্ষী বাহিনী। এই অনুসারে রক্ষী বাহিনী তারা গঠন করেছিল। ওকে, পরে আমেরিকার প্রেসারে, আমেরিকা এই যে অনেকে বলে না মুজিবর বলেছে বলে আপনার ইন্দিরা গান্ধী সৈন্য সরাই নিছে, বিষয়টা ওরকম ছিল না। আমেরিকা ইন্ডিয়াকে স্যাংশন দিতে চেয়েছিল, এর জন্য ওরা সেনাবাহিনী বাংলাদেশ থেকে উইড্র করে। আপনার মনে হয় ইন্দিরা গান্ধী মুজিবরের কোনো পাত্তা দেয়? মুজিবর বললে আর ইন্দিরা গান্ধী আর্মি নিয়ে যাবে?
এটা হলো আমেরিকা তাদের স্যাংশনের দিতে চেয়েছিল, এ কারণে নিয়ে গেছে। এবার ফোর্থ কি? ফোর্থ হলো ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ বিষয়ক। সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান, এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। বাংলাদেশের যে এই যে 7 কোটি মানুষ যে যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে, এরা ছিল আসলে জোগাড়ি, বোঝেন? এটা হলো জোগাড়ি। এই 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 যে 16ই ডিসেম্বরের স্বাধীনতা দিবস, এই যে 2025 সালে, এটা তো বুঝতে পারছেন যে তারা কখনোই বাংলাদেশ যে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, যে সাহায্য করেছে, একটা কন্ট্রিবিউশন আছে, ইন্ডিয়া এটা টোটালি স্বীকার করে না, টোটালি স্বীকার করে না। তখন এটা যা হোক বলছে যে মুক্তিবাহিনী আন্ডারে থাকবে, এটা সব কিছু ঠিক আছে, কিন্তু বর্তমান আজকের দিনে তারা এটা টোটালি স্বীকারই করে না। এবার বাণিজ্য বিষয়ক, খোলা বাজার ভিত্তিতে চলবে দুদেশের বাণিজ্য, তবে বাণিজ্যের পরিমাণের হিসাব নিকেশ হবে বছরওয়ারি। যার যেটা প্রাপ্য সেটাই স্টার্লিংয়ে পরিশোধ করা হবে। ওকে, আপনি তো জানেন যে বাংলাদেশে দুর্ভিক্ষ কিন্তু 1971 সালে যুদ্ধের জন্য হয়নি। কারণ যুদ্ধের জন্য যদি দুর্ভিক্ষ হতো তাহলে 71-এ দুর্ভিক্ষ হতো, 72-এ হইতো, ঠিক আছে? সেটা কিন্তু হয়নি। আমাদের দুর্ভিক্ষ হয়েছে 74-এ। আর 74-এ দুর্ভিক্ষ হওয়ার মেন কারণ তারা আমাদের পুরা বাণিজ্য সেক্টর, বিজনেস সেক্টর তারা কন্ট্রোল করতো। ইভেন সারা পৃথিবী আমাদেরকে যে সাহায্য দিত সেটা আমলিগের নেতারা সেটা আবার চোরাচালান করে ইন্ডিয়ায় পাচার করে দিত। এবার আসি পররাষ্ট্র বিষয়ক, ফরেন পলিসি কী হবে। বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে। যতদূর পারে ভারত বাংলাদেশকে এ ব্যাপারে সহায়তা করবে। তার মানে আপনি একটা দেশ, আপনি মনে করেন আপনি একটা দেশ যার নিজস্ব ফরেন পলিসি থাকবে, কিন্তু এই চুক্তি অনুসারে কি হচ্ছে, আপনার ফরেন পলিসি ভারত নির্ধারণ করে দেবে। ওকে, আপনি আপনার নিজস্ব এখানে কোনো মতামত নেই। এবার প্রতিরক্ষা বিষয়ক, বাংলাদেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকবে ভারত। তাহলে এবার আপনার বুঝতেছেন যে 7 দফা চুক্তিতে কোন বিষয়ে আসছে। আপনার প্রশাসন তারা নিয়ন্ত্রণ করবে, আপনার কোনো সেনাবাহিনী থাকবে না, আপনার মিলিশিয়া বাহিনী থাকবে, তাদের সেনাবাহিনী থাকবে, তারা এভরি ইয়ার এটা রিনিউ করবে। তারা হলো বাংলাদেশের যে বিজনেস, এটা হলো তারা কন্ট্রোল করবে। আচ্ছা, তারপরে এবার কি আসলো, বাংলাদেশের যে ফরেন পলিসি সেটাও তারা কন্ট্রোল করবে। এরপরে আপনারা বলতে চান যে এটা হলো উইন উইন গেম ছিল। ভারতের দৃষ্টিতে এটা শুধুমাত্র একটা 7 কোটি মানুষের একটা মার্কেট তারা ফ্রি ফ্রি পেয়ে গেল, তাদের পাকিস্তান নামক যে শত্রু ছিল সেই শত্রু দুর্বল হয়ে গেল, তারা একটা প্রদেশ পেয়ে গেল। এটাই ছিল 7 দফার মূল উদ্দেশ্য। এখন আপনারাই ভাবেন ভারত আপনাদের কতখানি উপকার করেছে। বুঝেন যে 71 সালে দেশটা স্বাধীন হয়েছে, আর এখন 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশ এখনও রাজনৈতিকভাবে প্রতিরক্ষা খাতে এখনও স্থিতিশীল অবস্থায় আসেনি। এই যে আমি কথা বলছি এই মুহূর্তেও আমাদের ছেলেরা রাজপথে, এর খেসারত বাংলাদেশ জেনারেশন আপনার জেনারেশন দিচ্ছে। এখন এই যে মুজিববাদের যারা ভাড়াটে গুন্ডা আর এই যে সুশীল বাটপা সুশীল, এদেরকে আপনারা কখনোই সুপথে নিয়ে আসতে পারবেন না। দেশের বিষয়ে আপনারা সবাই সচেতন হন যেন আমাদের বাংলাদেশটা টিকে থাকে। ভারত কোনো ভালো উদ্দেশ্যে আমাদেরকে সাহায্য করুনি, ভারত আর রাশিয়া আমাদেরকে এই যুদ্ধে ঠেলে দিছে।
71-এর যে যুদ্ধটা হয়েছে, ওর যখন হয়েছে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, কিন্তু এই যে যুদ্ধের প্রেক্ষাপটটা, পাকিস্তান সেনাবাহিনী সে সময় গবেট মূর্খ ছিল, তারা এই সিচুয়েশান হ্যান্ডেল করতে পারেনি স্মার্টলি। এখন যার ভিকটিম আমরা এই 71 হয়েছে, যা স্টিল আমরা এই এই যে যে প্রেক্ষাপট বর্তমানে, এটাও সেই 71-এর ধারাবাহিকতা। আর এই পুরোটাই ভারত আর রাশিয়া এর পিছনে দায়ী। আসসালামু আলাইকুম।